যে অধ্যায় আলোচনা করতে চাই সেটাকে আমরা বলছি অষ্টম অধ্যায়। এখানে আমাদের অষ্টম অধ্যায়ের আজকের টপিক দেয়া আছে দাম স্তরের স্থিতিশীলতা নিশ্চিত করা। তো এই টপিকের উপরে যেসব বিষয় আমরা আজকে আলোচনা করতে চাই, আমাদের আলোচনার বিষয়ে শুরুতে আছে দাম স্তরের স্থিতিশীলতা। সেকেন্ড টপিক আমাদের আছে মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য। থার্ড টপিক আমাদের দেয়া আছে মুদ্রাস্ফীতির হার নির্ণয়। ফোর্থ আমাদের দেয়া আছে মুদ্রাস্ফীতির প্রকারভেদ। ফিফথ দেয়া আছে আমাদের মুদ্রাস্ফীতির কারণ। অর্থাৎ আমরা দাম স্তরের যে আলোচনা করতে চাই সেটা বেশিরভাগটাই আমাদের মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংশোধনের সঙ্গে রিলেটেড। আমরা শুরুতে মুদ্রাস্ফীতিটাই আলোচনা করব, এরপরে আমরা মুদ্রা সংকোচন নিয়ে কিছুটা আলোচনা করব, সেটা আজকের ক্লাসে না। তো এখন আমরা আসি, আমাদের শুরুর টপিক হলো দাম স্তরের স্থিতিশীলতা। তো আমরা আসি এই দাম স্তরের স্থিতিশীলতা কি সেটা দেখার আগে আমরা আসি দাম স্তরটা আসলে কি। তো আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়িয়েছিলাম সূচক সংখ্যা, তো সেই সূচক সংখ্যা আলোচনা করতে যেয়ে আমরা বলেছিলাম যে এই যে আমরা যে বিভিন্ন রকম দ্রব্য সেবা সামগ্রীর সময়ের ভিত্তিতে যে দাম স্তর নির্ণয় করলাম, বিভিন্ন রকম দ্রব্য সেবা সামগ্রীর সময়ের ভিত্তিতে যে দাম স্তর নির্ণয় করলাম, সেটাই হলো আমাদের দাম স্তর। অর্থাৎ আমরা যখন ব্যষ্টিক অর্থনীতি পড়ি তখন আমরা যদি বলি যে বাজারে আলু বিক্রি হচ্ছে, তো আলুর একটা নির্দিষ্ট দাম আছে। তারপরে আমরা যদি বলি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে, ফুলকপির একটা নির্দিষ্ট দাম আছে। বাজারে তেল বিক্রি হচ্ছে, তেলের দাম আছে। তারপর আমরা যদি বলি বাজারে জুতো বিক্রি হচ্ছে, জুতোর দাম আছে। তো এরকম যখন আলাদা আলাদা দাম আমরা আলোচনা করি তখন সেটাকে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতিতে দাম। কিন্তু যখন আমরা সামষ্টিক অর্থনীতি আলোচনা করি তখন সামষ্টিক অর্থনীতিতে আমাদের একটা বা দুটো দ্রব্যের দাম নিয়ে সচরাচর আলোচনা করা হয় না। এখানে সমস্ত অর্থনীতিতে যত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় সেগুলোর একটা গড় দাম হিসাব করা হয়। সেই গড় দামকেই আমরা বলি দাম স্তর। এবং সেই গড় দাম নির্ণয়ের একটা পদ্ধতি আমরা নিয়েছিলাম সূচক সংখ্যা। তো সেই সূচক সংখ্যার সাহায্যেই আমরা মূলত দাম স্তর হিসাব করি। তো সেখানে আমরা যখন ভিত্তি বছর নিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে ভিত্তি বছরের দাম স্তর আমরা 100 বের করেছিলাম, তারপরে সেখান থেকে দাম স্তর সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেটা আমরা দেখিয়েছিলাম। তো সেই দাম স্তর নিয়েই আমাদের আজকের আলোচনা। তো এখন আমরা আসি, আমরা বলছি এই যে দাম স্তরের স্থিতিশীলতা, তাহলে আমরা যদি বলি স্থিতিশীল না হলে কি হতে পারে, তাহলে দাম স্তর স্থিতিশীল না হলে গতিশীল হতে পারে। গতিশীল বলতে আমরা কি বুঝি? তো গতিশীল বললে আমরা বুঝি যে এই যে গড় দাম স্তর, এই গড় দাম বা দাম স্তর, এই দাম স্তর কখনো বেড়ে যেতে পারে, আবার কখনো কমে যেতে পারে। তো যখন বাড়ে বা কমে তখন তাকে আমরা বলছি গতিশীল, আর যখন সেটা বাড়ছে বা কমছে না, ফিক্স থাকছে, তখন তাকে আমরা বলি স্থিতিশীল। তো আমরা জানি যে সময়ের সাথে সাথে আমরা যেসব দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করি, অর্থনীতি যদি ভালোর দিকে যায় তাহলে সেসব দ্রব্য সেবা সামগ্রীর সময়ের সাথে সাথে দাম স্তর বাড়বে। যদি অর্থনীতিতে দাম স্তর না বাড়ে তাহলে সে অর্থনীতি ভালোর দিকে যায় না। অর্থাৎ কোন এক দ্রব্য সামগ্রী আমি এবছর যে দামে কিনেছি তার থেকে দেখা যায় পরের বছর দ্রব্য সেবা সামগ্রীর গড় দামটা বেড়ে গেছে। যদি গড় দামটা না বাড়ে তাহলে আমরা জানি অর্থনীতি ভালোর দিকে যায় না, কারণ যত বিনিয়োগ হয় সাথে সাথে দ্রব্য সেবা সামগ্রী বাজারে আসে না, ফলে গড় দামটার উপরে একটা আপওয়ার্ড প্রেসার থাকে। কারণ দ্রব্য সেবা সামগ্রী যদি দেরিতে আসে আর জনগণের হাতে যদি টাকা চলে যায় বিনিয়োগের ফলে, তাহলে দেখা যাবে যে টাকা যেভাবে মার্কেটে এসছে জিনিসপত্র সেভাবে আসে, ফলে কম জিনিসপত্রের পেছনে অধিক টাকা ছুটে। যখন কম জিনিসপত্রের পেছনে অধিক টাকা যায় তখন তাকে আমরা বলি মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, গড় দাম বেড়ে যাওয়া। তো এখন আমাদের অর্থনীতিতে আমরা বলছি দাম স্তরের স্থিতিশীলতা। তো এই যে দাম স্তরের স্থিতিশীলতা, এটা আসলে কখনোই সম্ভব। আমরা যে দামটাকে ফিক্স করে রেখে দিব, এটা কখনোই সম্ভব না। আমরা জানি দাম স্তর কখনো বাড়ে এবং কখনো কমে, কিন্তু কথা হলো এই দাম স্তর কেমন বাড়ছে। যেমন আমি আজকে একটা গুড় কিনলাম 100 টাকা দিয়ে, কালকের কি সেটা 1000 টাকা হয়ে যাবে? যদি এরকম ভাবে বাড়ে তাহলে সেটা অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। সেক্ষেত্রে উৎপাদনকারীরও বাজার সম্পর্কে একটা ব্যাড সিগন্যাল যায় এবং যে ভোক্তা তারও একটা খারাপ সিগন্যাল যায়। কারণ আমি যদি দেখি কালকের জিনিসপত্রের দাম 2000 হয়ে যাবে, তাহলে আমি আজকেরই সব টাকা পয়সা নিয়ে সেই জিনিসটা কিনতে যাবো। ফলে জিনিসপত্রের দাম আরো বাড়তে থাকে, কারণ সবাই দেখবে যে কালকে যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে আজকেরই ওটা কিনতে হবে। যখন সবাই মার্কেটে টাকা নিয়ে হামলে পড়বে, জিনিস তো আর একদিনে বাড়েনি, ফলে দেখা যাবে জিনিসপত্রের দাম খুব করে বেড়ে যাচ্ছে। তো এই জন্য দেখা যায় যে এই যে দাম স্তরের স্থিতিশীলতা, এটা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে সচরাচর ধরে রাখার চেষ্টা করা হয়। তো সেটা কিরকম, যেমন আমি যদি বলি সরকার বলছে এবছর যে দাম স্তরের বৃদ্ধি সেটা 5%। অর্থাৎ সেটার অর্থ কি? অর্থ হলো যে 2018 সালে আমি যেসব জিনিসপত্র কিনেছি তার তুলনায় 2019 সালে যেসব জিনিসপত্র কিনছি সেটা 2018 সালে যদি গড় দাম হতো 100 টাকা, 2019 সালে যে গড় দাম হচ্ছে 105।
পরের বছর যেরকম 100 দেখা গেল 5% বা 6%, অর্থাৎ আমি অনুমান করতে পারছি যে জিনিসপত্রের দাম এরকম বাড়বে। যখন সেটাকে অনুমান করা যায় সেটা অর্থনীতিতে আমরা বলছি এটা ইকোনমির জন্য ভালো। কিন্তু আমি যে অনুমান করতে পারছি না যখন লাভ দিয়ে বাড়ে তখন তাকে ইকোনমির জন্য এটা একটা খারাপ সিগন্যাল। তো সেজন্য সরকারের টার্গেট থাকে দাম স্তরে একটা স্থিতিশীলতা ধরে রাখা। তো আমাদের এখানে বিভিন্ন রকমের নীতি থাকে, মুদ্রানীতি, তারপরে আমাদের রাজস্ব নীতি, এসবের মাধ্যমে আমরা দাম স্তরের স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করি। তো এই দাম স্তরের যে স্থিতিশীলতা এটা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বলেছি যে দাম স্তর যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সেটা অর্থনীতির জন্য একটা খারাপ সিগন্যাল, উৎপাদনকারীরাও মার্কেটে থাকতে চায় না এবং ভোক্তাদের জন্য এটা একটা খারাপ সিগন্যাল এবং জিনিসপত্রের দাম তখন হু করে বেড়ে যায়। তো সেক্ষেত্রে অর্থনীতিতে একটা খারাপ অবস্থা বিরাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের দাম স্তর যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। তাহলে আমরা স্থিতিশীলতা বললে বোঝায় যে দাম স্তরটাকে একটা নির্দিষ্ট লেভেলে ধরে রাখা। অর্থাৎ আমরা জানি যে দাম স্তর কখনো ফিক্স করে রাখা যাবে না। অর্থাৎ আমি যদি বলি এবছর জিনিসপত্রের দাম 100, পরের বছর 100, এরকম হবে না। কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে আটকে রাখা এটাকেই মূলত বলা হয় দাম স্তরের স্থিতিশীলতা। তো এখন আমরা আসি এই যে দাম স্তরের স্থিতিশীলতা, এটা দেখতে যে আমাদের শুরুর টপিক আমরা দেখছি মুদ্রাস্ফীতি। তো এখন আমরা যদি বলি মুদ্রা বলতে আমরা কি বুঝি, তো দাম স্তর স্থিতিশীল না হলে গতিশীল হতে পারে। সেই গতিশীলতার শুরুর টপিকটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। তো আমাকে যদি বলা হয় মুদ্রাস্ফীতি বলতে তুমি কি বোঝো, তো আমি এসব সম্পর্কে কিছুই জানি না। আমি বললাম যে আমি মুদ্রাও চিনি না। আমি বললাম যে এমন একটা কিছু যেটা বোধহয় বেড়ে যায় বা পরিমাণে বেড়ে যায়। তো এখন যদি বলা হয় যে মুদ্রা বলতে আমরা কি বুঝি, আমাদের যদি বলা হয় যে বাংলাদেশের মুদ্রা কি, তো কাগজে মুদ্রা আছে, নোট, কয়েন আছে, যেগুলো ধাতব মুদ্রা। এই মুদ্রা যদি বেড়ে যায় তাহলে তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এটা একটা আক্ষরিক বা শাব্দিক অর্থ। তাহলে আমরা যদি বলি আক্ষরিক বা শাব্দিক অর্থ বাদ দিয়ে আসলে মুদ্রাস্ফীতিটাকে আমরা কিভাবে রিলেট করতে পারি, তো আমরা বলছি মুদ্রা কি কাজে লাগে। তার আগে দেখে আসি যে মুদ্রাস্ফীতির আগে আমরা দেখে আসি মুদ্রা কি কাজে লাগে। তো আমরা জানি যে মুদ্রা কেনাকাটার কাজে লাগে, জিনিসপত্র, দ্রব্য, সেবা, সামগ্রী, উপকরণ এসব কিনতে আমাদের মুদ্রা লাগে। তো ধরলাম আমি কয়েকটা জিনিস কিনেছি 2018 সালে, কিছু 1 কেজি ফুলকপি কিনেছি, 1 কেজি আলু কিনেছি, 1 কেজি ডাল কিনেছি, এরকম একটা বাস্কেটের মধ্যে আমার জিনিসপত্র আছে এবং সেগুলো আমি 100 টাকা দিয়ে কিনেছি। সাপোজ তিনটাই ধরলাম 100 টাকা দিয়ে কিনেছি, আমরা মোট মূল্যটাই নিচ্ছি। এবার ধরলাম 2019 সালে যে আমি দেখছি যে ওই সেম বাস্কেট অফ গুডস আমার যেগুলো আগে ছিল সেগুলো আমি এবছরও কিনতে চাই, ওই 1 কেজি 1 কেজি করে 3 কেজি কিনলাম। কেনার পরে আমি দেখছি যে আগে আমার ওই বাস্কেটটা যা ছিল সেটার জন্য আমার 100 টাকা দিতে হয়েছে, এবছর দিতে হচ্ছে আমার 105 টাকা। তাহলে আমি দেখছি কি যে মুদ্রা কি আসলে বেড়ে যেতে পারে? মুদ্রা ওভাবে বাড়ে না, তার সংখ্যায় বাড়ে। আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 105। তো মুদ্রাস্ফীতি একটা শাব্দিক অর্থ, এটাকে আমরা বলছি যে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া, কিন্তু সেই অনুপাতে দ্রব্য সেবা সামগ্রী বাড়ে। দ্রব্য সেবা সামগ্রী না বেড়ে যদি মুদ্রার পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। তাহলে আমি কি বললাম যে 2018 সালে যেসব জিনিসপত্র আমি 100 টাকা দিয়ে কিনেছি, 2019 সালে যে সেই সব জিনিসপত্র আমাকে 105 টাকা কিনতে হয়েছে। তাহলে আমাদের বাস্কেটটা সেম আছে, বাস্কেটের কোনো আকার বাড়েনি, কিন্তু মুদ্রার পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমরা বলছি যখন সেম পরিমাণ দ্রব্যের জন্য আমার অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে তখন তাকে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি। তো এখানে আমরা একটু সংজ্ঞাগুলো দেখে আসি। তো আমরা বলছি যে সাধারণ পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর, যেটাকে আমরা গড় দাম বলেছিলাম, জিনিসপত্রের মাইক্রো ইকোনমিক্সে আমরা দাম বলি না, আমরা বলি দাম স্তর বা গড় দাম। সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো এখানে আমরা আসি এক ডেফিনেশনে, আমাদের এখানে কিছু আছে। মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যেখানে অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সেবা সামগ্রীর পেছনে ধাবিত হয়। অর্থাৎ অর্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং জিনিসপত্রটা ওভাবে বাড়ছে না বা কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি। আর এখানে আমরা আরেকটা ডেফিনেশনে দেখছি ক্রাউথারের মধ্যে, মুদ্রাস্ফীতি এমন এক অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়। অর্থের মূল্য হ্রাস পাওয়া অর্থ কি? যেমন আমি যদি বলি 100 টাকা যে পরিমাণ কিনতে পারতো, আগে আমাদের 3 কেজি কিনতে পারতো, এখন আর 100 টাকা 3 কেজি কিনতে পারছে না। তাহলে অর্থের মূল্য কি হয়ে গেছে? হ্রাস পেয়েছে। কারণ 100 টাকা দিয়ে এখন কিনতে গেলে আমাদের 105 টাকা লাগছে। তাহলে অর্থের মূল্য আগে 100 টাকা দিয়ে যে পরিমাণ কেনা যেত এখন 100 টাকা দিয়ে সেই পরিমাণ কেনা যায় না। তাহলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং অর্থ যে পরিমাণ কিনতে পারতো তার ক্ষমতা কমে গেছে। এজন্য আমরা বলছি যে অর্থ যে ক্ষমতা কমে গেছে, একে আমরা বলছি যে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। তাহলে মুদ্রাস্ফীতি হলো এমন এক অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য মূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। অর্থের মূল্য হ্রাস পাওয়া অর্থই হলো দ্রব্য মূল্য বেড়ে যাবে। আর এখানে আমাদের আরেকটা ডেফিনেশন দেয়া আছে পিগুর মতে, যখন উৎপাদনশীল কার্য অপেক্ষা মানুষের আর্থিক আয় বেশি হয়। যেমন কিরকম? সাপোজ ধরলাম সারা বাংলাদেশে আমি একাই আছি। তো এখন এরকম আছে যে ধরলাম আমি গত বছর আমার পকেটে 100 টাকা ছিল, ও সরি আমরা দুজন আছি ধরলাম।
একজন উৎপাদন করছে আর আমি কিনছি। তো ধরলাম কি গত বছর একজন সে 1 কেজি আলু উৎপাদন করেছে, সেই আলুটা আমি কিনতে চাই, আর কোনো ক্রেতা নেই বাজারে। তো আলুর দাম 20 টাকা, আমার কাছে 20 টাকাই আছে। এবার আমি বলছি যে ওই 1 কেজি আলু আমি যখন 20 টাকা দিয়ে কিনলাম, তখন আলুর দাম 20 টাকা, গড় দাম স্তরও 20 টাকা। এবার আমি এবছর এসে বলছি যে আমার কাছে কোনোভাবে 25 টাকা আসছে। ধরলাম আমি, আমার কাছে প্রিন্টিং মেশিন আছে, মানে আমি প্রিন্ট করতে পারি, তো আমি 5 টাকা এক্সট্রা প্রিন্ট করেছি, আর আমার কাছে 20 টাকা আছে। ওই 20 টাকা যে আমি তাকে পে করেছিলাম, ওটা ঘুরে ফিরে আবার আমার কাছে এসছে। আমরা অর্থনীতিতে জানি একটা সার্কুলার ফ্লো থাকে, যেটা ঘুরে ঘুরে আবার আমার কাছে এসছে। তো ওই 20 টাকা আছে, আর 5 টাকা আমি নোট ছাপিয়েছি। তো এখন আমার কাছে 25 টাকা আছে। সে 1 কেজি আলু উৎপাদন করেছে। তো আলু উৎপাদন করলে আমি এবার বলছি যে ঠিক আছে, তুমি আলু বিক্রি করো, আমার তো অন্য কোনো কিছু কেনার সুযোগ নেই, কারণ শুধু আলুই উৎপাদন হচ্ছে অর্থনীতি। তাহলে আমরা দেখছি কি যে উৎপাদন কার্য বাড়েনি, কিন্তু আমার হাতে বেশি টাকা চলে আসছে। আমার আয় আগে ছিল 20, এখন হচ্ছে 25। আমি আয় করি উৎপাদনকারীর কাছ থেকে, আবার উৎপাদনকারী আমার কাছে চার্জ করে, দ্রব্য সেবা সামগ্রী বিক্রি করে। তাহলে আমরা দেখছি কি যে উৎপাদন কার্য বাড়েনি, 1 কেজি আলু 1 কেজি আছে, কিন্তু আমার ইনকাম বেড়ে গেছে, 25 টাকা হয়ে গেছে। তো সেই 25 টাকা হয়ে গেলে আমরা বলছি কি জিনিসপত্রের দাম গত বছর যা ছিল 2018-তে, 2019-এ এসে আমরা দেখছি সেই জিনিসের দাম বেড়ে গেছে। তাহলে আমরা বলছি যে উৎপাদন কার্য বাড়েনি, উৎপাদনশীল কার্য অপেক্ষা মানুষের আর্থিক আয় বেড়ে গেছে। ফলে সেক্ষেত্রে আমরা কি বলছি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তাহলে জিনিসপত্রের যদি দাম বেড়ে যায় বা গড় দাম বেড়ে যায়, দাম বলা ঠিক হবে না, গড় দাম যদি বেড়ে যায়, তখন তাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। এবার আমরা আসি, এই যে মুদ্রাস্ফীতি আমরা বললাম, এই মুদ্রাস্ফীতি কি এমন হবে যেমন ধরলাম আমাদের কোরবানির সময় মশলার দাম বেড়ে যায় বা ওই রিলেটেড জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে এটা কি মুদ্রাস্ফীতি? এটা আসলে মুদ্রাস্ফীতি না। মুদ্রাস্ফীতি হতে গেলে সময়ের সাথে সাথে জিনিসপত্রের গড় দাম বাড়তে হবে। যেমন আমি যদি বলি যে কোরবানির সময় মশলার দাম বেড়ে গেছে, কিন্তু কোরবানি শেষ হয়ে গেছে, কিছুদিন পরে আবার মশলার দাম কমে গেছে, বা অন্যান্য যেসব রিলেটেড জিনিসপত্র আছে সেগুলোর গড় দাম কমে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে মুদ্রাস্ফীতি বলা হয় না, এটাকে বলা হয় প্রাইস হাইক। আর যখন সময়ের সাথে সাথে জিনিসপত্রের গড় দাম বাড়তে থাকে, তখন তাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। সময়ের সাথে সাথে ওভার দ্য টাইম, সময়ের সাথে সাথে বাড়তে হবে, হঠাৎ করে বেড়ে যাওয়া বা হঠাৎ করে কমে যাওয়া, এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলা হয় না, এটাকে বলা হয় প্রাইস হাইক, এটাকে ইনফ্লেশন বলা হয় না। এখন আমরা আসি যে এই যে মুদ্রাস্ফীতি আমরা পেলাম, এর বৈশিষ্ট্যগুলো কেমন। তাহলে আমাদের শুরুর বৈশিষ্ট্য হলো এটা ক্রমাগত বাড়তে থাকবে, এখানে কখনো বেশি কখনো কম এরকম সুযোগ নেই, এটা ক্রমাগত বাড়তে থাকবে। আর আমরা বলছি যে এখানে অর্থের মূল্য আমরা এটা আগেই দেখেছি যে অর্থের মূল্য এখানে কমে যায়, কারণ দ্রব্য মূল্য বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাবে। যে পরিমাণ অর্থ শুরুতে কিনতে পারতো তার থেকে বেশি অর্থ আমাদের পরে লাগে, ফলে অর্থের মূল্য কমে যায়। এখানে আমরা বলছি যে অধিক অর্থ দিয়ে আমরা কম পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করতে পারি। আর এখানে আমরা বলেছিলাম যে যে পরিমাণ আমাদের সামগ্রিক যোগান আছে অর্থনীতিতে, তার চাইতে আমার পকেটে টাকা আছে, অর্থাৎ আমি বেশি পরিমাণ কিনতে চাই। তাহলে বেশি পরিমাণ কিনতে চাইলে তো আমাদের সেই পরিমাণ যোগান অর্থনীতিতে নাই, ফলে আমরা বলছি যে আমাদের এখানে মুদ্রাস্ফীতি দেখা দিবে, কারণ কম পরিমাণ দ্রব্যের পেছনে তখন অধিক পরিমাণ অর্থ দিয়ে হাজির হবে। তাহলে আমরা বলছি যে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায়, সবাই যদি বেশি বেশি কিনতে চায়, কিন্তু সেই তুলনায় যদি যোগান না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি হতে পারে। নেক্সট আমরা আসি, এই যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি আমরা কিভাবে পরিমাপ করবো, আমরা সেকেন্ড চ্যাপ্টারেও কিছুটা দেখেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে। আমরা এখন একটু দেখে আসি। তাহলে আমরা বলছি যে এখানে আমাদের একটা ভিত্তি বছর লাগবে আর একটা বর্তমান বছর লাগবে। এই দুটো বছর হলেই আমরা জিনিসপত্রের দাম হিসাব করতে পারি। তাহলে এখানে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করতে গেলে এখানে শতাংশে প্রকাশ করা হচ্ছে, হার বলছি আমরা। তাহলে এখানে আমরা বলছি যে বর্তমান সময়ের দাম আমি যদি এখন হিসাব করতে চাই, তাহলে এখনকার অর্থনীতিতে দাম স্তর কত আছে, এটা সরকারের কাছে তথ্যপত্র থাকে, সেখান থেকে আমাদের ডেটা নিতে পারি। আমরা বলছি বর্তমান সময়ের দাম আর পূর্বের দাম কত ছিল। যেমন আমি বললাম যে 2018 সালে আমি গড় দাম বলছি যে 100 টাকা ছিল, তাহলে আর 2019 সালে এসে 105 হয়েছে। তাহলে এখানে বর্তমান সময়ের দাম কত? বর্তমান সময়ের দাম হলো আমাদের 105, আর পূর্বের দাম হলো আমাদের 100, এটাও পূর্বের দাম ইনটু 100। তাহলে এখান থেকে আমরা বললাম যে 105 মাইনাস 100, তাহলে উপরে থাকছে 5, আর এই 100 কেটে দিলে আমাদের সব মিলে থাকছে 5। তাহলে মুদ্রাস্ফীতির হার হলো 5%, অর্থাৎ 2018 সালে জিনিসপত্রের দাম যা ছিল তার থেকে 2019 সালে এসে জিনিসপত্রের দাম 5% বেড়ে গেছে। এটা সময়ের সঙ্গে বলা হয়েছে। আর যদি বলি আমি বছর টু বছর হিসাব করতে চাই, আমি বছরের হিসাবেই বলেছি। তাহলে বর্তমান বছরের দাম স্তর মাইনাস পূর্ববর্তী বছরের দাম স্তর ডিভাইডেড বাই পূর্ববর্তী বছরের দাম স্তর ইনটু 100। তাহলে এভাবে হিসাব করে ইনটু 100 করলে আমরা পেয়ে যাবো। একটা উদাহরণে আসি। তাহলে এখানে আমরা সিপিআই বা মূল্য সূচক বের করেছিলাম চ্যাপ্টার 2 তে, সেই সিপিআই এখানে নেওয়া হচ্ছে দাম স্তর। আমরা জানি দাম স্তর সিপিআই এর সাথে মেজার করা হয়।
তাহলে এখানে দেয়া আছে একটা ভিত্তি বছর 2006 সাল, আর এখানে আমাদের বর্তমান বছর দেয়া আছে 2007। তাহলে সবসময় পূর্বের বছরটা হলো আমাদের ভিত্তি বছর, আর পরেরটা হলো আমাদের বর্তমান বছর। তাহলে এখানে 2007 সালের ডিসেম্বর মাসে ভোক্তার মূল্য সূচক ছিল ধরলাম 108.01 টাকা। আর 2007 সালের ডিসেম্বর মাসে ভোক্তার যেসব জিনিসপত্র কিনেছে সেগুলোর গড় দাম হচ্ছে 115.2। তাহলে এখন আমরা 2007 সালের মুদ্রাস্ফীতি নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? আমাদের এখানে বর্তমান বছর দেয়া আছে 2007, তাহলে বর্তমান বছরের দাম স্তর 115.2, আর 2006 এর আমাদের দাম স্তর দেয়া আছে 108। এখানে শূন্য আকার এখানে হবে 0.01। তাহলে এখানে আমরা দেখছি যে এইটা বিয়োগ করে এটা কেটে আমরা এখানে পেলাম 6.7%। অর্থাৎ আমরা বলছি 2006 সালে ভোক্তা যেসব জিনিসপত্র কিনেছে সেগুলো যদি দাম হতো 100 টাকা, তাহলে 2007 সালে সে যেসব জিনিসপত্র কিনেছে সেগুলোর গড় দাম 106.7 টাকা। অর্থাৎ 6.7 টাকা পরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তাহলে অর্থাৎ আমরা মুদ্রাস্ফীতি দেখলাম যে জিনিসপত্রের গড় দামটা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এখানে মুদ্রাস্ফীতির হারটাও নির্ণয় করলাম, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, এটা এখান থেকে শর্ট কোশ্চেন থাকে মুদ্রাস্ফীতির হার কিভাবে পরিমাপ করা যায়। তো মুদ্রাস্ফীতির হার পরিমাপের জন্য আমাদের এখান থেকে আসতে হবে এই পর্যন্ত। নেক্সট আমরা আসি, আমরা বলছি যে এবার আমরা দেখি মুদ্রাস্ফীতি আসলে কয় ধরনের হতে পারে। তো মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেখতে যে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটাকে আমরা বলেছি কারণ ভিত্তিক, আরেকটা হলো আমাদের গতি ভিত্তিক। তো কারণ ভিত্তিকের কারণগুলো আমরা দেখে আসি। আমরা বলছি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো এখন কথা হলো যে চাহিদা বৃদ্ধি কিভাবে পেতে পারে। যেমন ধরলাম সরকার আমার বললো যে ঠিক আছে পরের মাস থেকে তোমরা যারা সরকারি কর্মচারী তাদের বেতন বেড়ে গেছে, সরকার আমার বেতন বাড়িয়ে দিয়েছে। তো বেতন বাড়িয়ে দিলে কি হবে, সরকারি যারা কর্মচারী আছে তারা সব বেশি বেতন পাচ্ছে এবং সাথে সাথে তারা মার্কেটে চলে আসবে। তাহলে যখন তারা বেশি বেতন পেয়ে মার্কেটে আসবে তখন দেখা যাবে কি যে সাথে সাথে জিনিসপত্রের চাহিদা বেড়ে গেছে, কারণ সরকার যাদের বেতন দিচ্ছে তাদের অটোমেটিক চাহিদা বাড়বে। তো এখন আমি যে বেতন বেড়ে গেছে সাথে সাথে কি মার্কেটে সিগন্যাল গেছে যে তোমরা উৎপাদন সরকার বেতন বাড়ানোর সাথে সাথে কি উৎপাদন মার্কেটে চলে আসে? বেতন বাড়ানোর পরে মার্কেটে সিগন্যাল যায় যে বেশ জনগণ এখন বেশি বেশি খেতেছে, তারপরে উৎপাদন বাড়ে, তারপরে মার্কেটে আসে। কিন্তু আমি তো এখন টাকা ব্যয় করার জন্য মার্কেটে যে হাজির হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে যে আমি অধিক টাকা নিয়ে মার্কেটে যে হাজির হচ্ছে কিন্তু সেই পরিমাণ গুডস সাথে সাথে মার্কেটে আসে না। ফলে আমি যে পরিমাণ পেতে চাই সেই পরিমাণ যদি মার্কেটে না থাকে তাহলে অধিক পরিমাণ অর্থ নিয়ে আমি বাজারে গেছি কিন্তু সেই পরিমাণ দ্রব্য বাজারে নেই, ফলে এখানে আমার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এবার আমরা আসি ব্যয় বৃদ্ধিজনিত। এটা ব্যয় বলতে মূলত উপকরণ ব্যয়ের সঙ্গে রিলেটেড। তো উপকরণ ব্যয়টা কি? যেমন আমি যদি বলি আমি আলু উৎপাদন করতে চাই, তাহলে আলু উৎপাদনের জন্য আমার সার লাগছে, কীটনাশক লাগছে, বীজ লাগছে, এগুলোর খরচ বেড়ে গেছে। তো এগুলোর খরচ বাড়লে আমি কি কম দামে বাজারে বিক্রি করতে পারবো আলু? তাহলে সেক্ষেত্রে আমার আলুর দামটাও বেড়ে যাবে। তো ব্যয় বৃদ্ধিজনিত যদি উপকরণ ব্যয় বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হতে পারে। এবার আমরা বলছি মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি। এবার ধরলাম যে সরকার কোনো কারণে কাগজে নোট ছাপিয়েছে, সরকারের নোট ছাপানোর ক্ষমতা থাকে। সরকার যদি নোট ছাপায় সরকার তো আর ঘুষ ছাপাতে পারে, অর্থাৎ সে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করছে না। সে বললাম এখানে 5 কেজি আলু ছিল, আগে 100 টাকা ছিল, এখন 5 কেজি আলু আছে, সরকার 100 টাকা সমান এক্সট্রা ছাপিয়েছে, তাহলে অর্থনীতিতে কয় টাকা আছে? 200 টাকা আছে। তাহলে আগে 5 কেজি থাকলে 100 টাকা থাকলে আলুর গড় দাম ছিল 20 টাকা, আর এখন আলুর গড় দাম কত হয়ে গেছে? যদি আমি 200 টাকা ধরি আর 5 কেজি আলুই আছে, তাহলে আলুর এখন গড় দাম 40 টাকা। তাহলে দেখা যাচ্ছে কি ডাবল হয়ে গেছে। অর্থাৎ সরকার যদি ডাবল মুদ্রা ছাপে তাহলে জিনিসপত্রের দামও ডাবল হয়ে যাবে যদি সাথে সাথে মার্কেটে গুডস না আসে। তাহলে যদি বলি সরকার নোট ছাপালে আমরা বলছি যে ইকোনমিতে জিনিসপত্রের দাম বেড়ে যায়, অথবা সরকার কর্মচারীদের বেতন বাড়ালেও বাড়ে, সেগুলো আমরা পরে আরো এক্সাম্পলে আসবো। নেক্সট আমরা আসি ঋণজনিত মুদ্রাস্ফীতি। ধরলাম কোন কারণে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলোর ঋণের পরিমাণ যদি ক্রমাগত বাড়তে থাকে, যেমন ধরলাম যে যারা উৎপাদনকারী আছে তারা বেশি বেশি ঋণ নিচ্ছে, তাহলে উৎপাদনকারীরা বেশি বেশি ঋণ নিলে কার পেছনে খরচ করবে? তাহলে উৎপাদনকারীরা উপকরণের জন্য খরচ করে। উপকরণ আমরা জানি যে কি কি আছে, ভূমি, শ্রম, মূলধন, সম্ভাবনা। এখন ধরলাম শ্রমিক বেশি বেশি নিচ্ছে সে, কারণ এখন তার কাছে বেশি বেশি সে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সে এখন উৎপাদন করতে চায়। তাহলে শ্রমিকের মজুরি বেড়ে যাবে, শ্রমিকের মজুরি বেড়ে গেলে শ্রমিকরা মার্কেটে যে হাজির হবে, তাহলে মার্কেটে তাদের চাহিদা বেড়ে যাবে। ফলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাবে যে সাথে সাথে বাজারে যে দ্রব্য না আসে সেই পরিমাণ, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এবার আমরা বলছি যে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। আমরা জানি যে সরকারের একটা নির্দিষ্ট আয় থাকে, একটা ব্যয় থাকে। তো এই যখন তার সরকারের যে আয় অপেক্ষা যখন ব্যয় বেড়ে যায় তখন তাকে আমরা বলি ঘাটতি বাজেট। আমরা আয় ব্যয়কে বলি বাজেট,
আহ, তাহলে এই যখন সরকারের ব্যয় বেড়ে যায় আয় অপেক্ষা, তখন সরকার কি করবে? সেই সেটার জন্য সে বিভিন্ন আহ, জায়গা থেকে লোন নিবে। আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, আহ, আহ, দেশের মধ্যে হতে পারে, দেশের বাইরে থেকে হতে পারে। যখন সে লোন নিয়ে বেশি বেশি খরচ করছে, তার অর্থ কি? সে অর্থনীতিতে সে বেশি বেশি বিনিয়োগ করতে চায়। যখন সে বেশি বেশি বিনিয়োগ করতে চায়, তখন দেখা যাবে জনগণের আয় বেড়ে যায়। আয় বাড়লে সাথে সাথে জিনিসপত্র মার্কেটে না আসলে আমরা জানি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এবার আমরা আসি মজুরি বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। ভেরি সিম্পল। আমার যদি মজুরি বাড়িয়ে দেয় সরকার, তাহলে সেক্ষেত্রে আমি সাথে সাথে মার্কেটে যে হাজির হব। মার্কেটে যে হাজির হলে যদি দ্রব্য সেবা সামগ্রী সে অনুপাতে না আসে, তাহলে দেখা যাবে কি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। নেক্সট আমরা আসি মুদ্রাস্ফীতির প্রকারভেদে গতিভিত্তিক। তো গতিভিত্তিকে আমরা মোটামুটি 4টা ধরনের নিয়েছি। একটাকে আমরা বলছি মাইল্ড ইনফ্লেশন, হালকা, খুব কম মুদ্রাস্ফীতি, যেমন 4%, 5%, এটাকে আমরা বলছি মোটামুটি মৃদু মুদ্রাস্ফীতি। আর যখন আমরা বলছি যে 10%-এর উপরে গেছে, তখন সে হাঁটা শুরু করেছে। আগে আস্তে 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 যেত, এখন হাঁটার বেগটা বেড়েছে, তাহলে এটাকে আমরা বলছি ওয়াকিং ইনফ্লেশন। এখন হাঁটার গতিতে যাচ্ছে, সেটা হতে পারে 10%-এর উপরে চলে গেছে, এখন নিয়মিত বাড়ছে, তখন তাকে আমরা বলছি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বা ওয়াকিং ইনফ্লেশন। এরপরে আমরা বলছি রানিং ইনফ্লেশন, এখন সে দৌড়ানো শুরু করছে, তাহলে এখন গতিটা অনেক বেশি। আর উল্লম্ফন বললে এখন যেমন এমন হতে পারে যে আজকে যে জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনেছি, কালকে সেটা যে 1 লাখ টাকা কিনতে হচ্ছে, এটাকে আমরা বলছি উল্লম্ফন। এটা একসময় দেখা যায় কি যে আমার ব্যাগে করে টাকা পয়সা নিয়ে যেয়ে পকেটে করে ঘুষ আনতে হচ্ছে, এরকম। তাহলে এটাকে আমরা বলছি উল্লম্ফন মুদ্রাস্ফীতি। যেমন এটা আমরা জিম্বাবুয়েতে দেখেছিলাম, তারপরে আমরা এটাকে নিয়ে দেখেছি ভেনেজুয়েলাতেও এরকম হয়েছে উল্লম্ফন মুদ্রাস্ফীতি। তখন দেখা যায় কি যে মুদ্রার মূল্য কমতে কমতে সেই মুদ্রাটা মার্কেট থেকে আউট হয়ে যায়। যেমন জিম্বাবুয়ের যে আগে ডলার ছিল সেটা এখন নাই, তারা ইউএস ডলারে কনভার্ট করেছে। নেক্সট আমরা আসি মুদ্রাস্ফীতির কারণ। এখন আমরা এই কারণগুলোকে একটু আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করি। তাহলে এখন আমাদের শুরুতে দেয়া আছে অর্থ সরবরাহ বৃদ্ধি। অর্থ সরবরাহ আমরা কি জানি? অর্থ সরবরাহ আমাদের 3টা উপাদান আমরা জানি, M1, M2, M3। তো এই অর্থনীতিতে যদি কোনোভাবে জনগণ বা ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছে যদি কোনোভাবে অর্থ সরবরাহ বৃদ্ধি পায় এবং সেটা যদি ব্যাংকগুলো জনগণের কাছে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি সামগ্রিক অর্থে অর্থনীতিতে অর্থ সরবরাহ বেড়ে যায়। তো অর্থ সরবরাহের উপাদান আমরা কি কি আছে আমরা জানি। ব্যাংক হার, তারপরে আমরা বলেছিলাম যে আমাদের ওপেন মার্কেট অপারেশন। যদি আমরা বলি ব্যাংক হার কিরকম, যদি ব্যাংক হার কমে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জনগণ তার নগদ অর্থ আর ব্যাংকে রাখতে চাইবে না, নিজের কাছে রাখতে চাইবে, ফলে জনগণের কাছে টাকার পরিমাণ বেশি থাকে। আবার ব্যাংক হার কমে গেলে দেখা যায় যে উৎপাদনকারীরা ব্যাংক থেকে বেশি বেশি পরিমাণ লোন নিতে চায়, যেমন আমরা সরকার এটা করতে চাইছে আমরা জানি। যখন লোন নিয়ে এসে উৎপাদন করতে চায়, তখন জনগণের আয় বাড়ে, ফলে অর্থনীতিতে অর্থ সরবরাহ বাড়ে। আবার যদি বলি ওপেন মার্কেট অপারেশন, সেটা আবার কেমন, যে সরকার বাজারে বন্ড ছেড়ে দিচ্ছে। তাহলে যদি বন্ড বাজারে সরকারের কাছে টাকা ছিল, এখন সরকার বাজার থেকে জনগণের কাছে এখন বন্ড বিক্রি করে দিচ্ছে। জনগণের কাছে যদি বন্ড বিক্রি করে দেয়, তাহলে সেক্ষেত্রে জনগণ টাকা পাবে আর সরকার বন্ড বাজার থেকে তুলে নিচ্ছে। জনগণের কাছে যত টাকা আসবে, তত দেখা যাবে সে বেশি বেশি ক্রয় করতে চাইবে। বেশি বেশি ক্রয় করতে চাইলে দেখা যাবে যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। তাহলে অর্থ সরবরাহ যদি বৃদ্ধি পায়, অথবা সরকার যদি কোনোভাবে নোট ছাপিয়ে অর্থ সরবরাহ বৃদ্ধি করতে চায়, তাহলে সেক্ষেত্রেও আমাদের মুদ্রাস্ফীতি ঘটবে। তো এখন আমরা আসি অর্থের প্রচলন গতি। অর্থের প্রচলন গতি অর্থ কি? যেমন ধরলাম আমি অর্থ কত হাত ঘুরছে। যেমন ধরলাম আমি কলা বাগান থেকে গাড়িতে উঠেছি, সিটি কলেজে আসতে চাই। তো আমি যখন গাড়িতে উঠেছে, তখন গাড়িওয়ালাকে 5 টাকা দিলাম। তো অর্থ আমার হাত থেকে একজন এই কন্ডাক্টরের কাছে গেল, বাসের কন্ডাক্টর। তো বাসের কন্ডাক্টরের কাছে গেলে নিঃসন্দেহে অর্থ এখন গতি পেয়েছে। তাহলে সেই অর্থ আবার দেখলাম যে আরেকজনের কাছে গেল। দেখলাম যে সে তেল যার কাছ থেকে নিয়েছে, সে তেলের জন্য তাকে দিচ্ছে, আবার তেলওয়ালা দেখছে ডাক্তারকে দিচ্ছে। এভাবে অর্থ বিভিন্ন হাত ঘুরতে পারে। অর্থ হাত ঘোরাকে আমরা বলি অর্থের প্রচলন গতি। তো এই প্রচলন গতি যত বাড়ে, তত দেখা যায় কি অর্থ বেশি বেশি জনগণের কাছে থেকে অন্য হাতে যাচ্ছে, অর্থাৎ আমি বেশি বেশি দ্রব্য সেবা সামগ্রী কিনতে চাই। তাহলে যত আমি বেশি বেশি দ্রব্য সেবা সামগ্রী কিনতে চাই, অর্থের প্রচলন গতিও তত বাড়ে। যত বেশি বেশি কিনতে চাইবো, তত দেখা যাবে কি জিনিসপত্র যদি ওই অনুপাতে না বাড়ে, তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। এরপর আমরা বলছি অর্থের মূল্য হ্রাস। আর ভেরি সিম্পল, অর্থের মূল্য হ্রাস কিভাবে হতে পারে? যদি অর্থ সরবরাহ বৃদ্ধি পায়, অর্থের প্রচলন গতি বৃদ্ধি পায়, তাহলে এসব কারণে অর্থের মূল্য হ্রাস হতে পারে। অথবা আমরা যদি বলি যে এবছর উৎপাদন কম হচ্ছে, উৎপাদন কম হলেও দ্রব্য সেবা সামগ্রীর মূল্য বেড়ে যেতে পারে এবং অর্থের মূল্য কমে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি হতে পারে। নেক্সট আমরা আসি ব্যাংক ঋণের প্রসার।
ব্যাংক যত ঋণ দিবে তত আমরা কি বলছি, ব্যাংক ঋণ দিলে উৎপাদনকারীকে সে ঋণ দিচ্ছে, তাহলে উৎপাদনকারী ভূমি শ্রম মূলধন এগুলোর জন্য খরচ বাড়িয়ে দিবে, ফলে এইসব উপকরণের যে আয় সেটা বেড়ে যাবে। যত আয় বাড়বে তত তারা বেশি বেশি ভোগ করতে চাইবে, সেই অনুপাতে দ্রব্য সেবা সামগ্রী বাজারে না আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এরপরে আমরা বলি ঘাটতি অর্থ সংস্থান। তাহলে ঘাটতি অর্থ সংস্থান সরকারের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন সরকার যদি তার বাজেটে আয়ের চাইতে ব্যয় বেশি দেখায় তাহলে অবশ্যই তাকে কোনো না কোনো উৎস থেকে ঋণ করতে হবে। যত সে ঋণ করে উৎপাদন করতে চাইবে তত অর্থনীতিতে আয় বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এরপর আমরা বলছি যুদ্ধ ব্যয় নির্বাহ। যেমন আমি যদি বলি যে আমি ব্যয় করছি আলু, ফুলকপি, বিভিন্ন রকম দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনের জন্য, আবার আমি ব্যয় করছি সাপোজ গোলা বারুদ, বন্দুক এইসব উৎপাদনের জন্য। তো আমি যদি যুদ্ধ ব্যয় বাড়িয়ে দেই তাহলে যুদ্ধ ওইসব সেক্টরে যারা কাজ করছে তাদের আয় বাড়বে, ওইসব সেক্টরে যারা কাজ করছে তারা তো আর গোলা বারুদ, গোলা বারুদ, বন্দুক, পিস্তল এগুলো তো আর খেয়ে বাঁচতে পারবে না, তাকে তো ওই চাল ডাল পটল তেল গম এগুলোর উপরে নির্ভর করতে হবে। আমি এটাকে বলছি অনুৎপাদনশীল খাত, কারণ এটা আমার আসলে কোনো কাজে আসছে না, গুলি তো আর আমরা খেতে পারি না। তো সেক্ষেত্রে আমরা বলছি যে এই যে যুদ্ধ ব্যয় যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার দ্রব্য সেবা সামগ্রীর উৎপাদন কমে এবং যুদ্ধক্ষেত্রে যেসব সামরিক সরঞ্জাম লাগে সেগুলোর উৎপাদন বেড়ে যায়, তাহলে সেগুলো আমাদের আমাদের ভোগের ক্ষেত্রে কাজে আসছে না। ফলে কিন্তু জনগণকে আমি মজুরি দিয়ে দিচ্ছি, যারা ওইসব যুদ্ধাস্ত্র উৎপাদন করছে তাদেরকে আমি মজুরি দিচ্ছি, কিন্তু তারা এসে ফুলকপির বাজারে এসে হাজির হচ্ছে, কিন্তু তারা তো উৎপাদন করেনি, তারা উৎপাদন করেছে হলো গোলা বারুদ, তাহলে সেগুলো তার অর্থনীতিতে কাজে আসছে। ফলে দেখা যাচ্ছে কি যুদ্ধ ব্যয়ের সময় দেখা যায় যে অর্থনীতিতে হিউজ পরিমাণে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কারণ জিনিসপত্রের উৎপাদন কমে যায় এবং যুদ্ধাস্ত্র বা এইসবের উৎপাদন বেড়ে যায়। ফলে জিনিসপত্র কমে গেলে সামরিক যারা কাজ করেছে সেসব তাদের ইনকাম বাড়ে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। নেক্সট আমরা আসি উৎপাদন হ্রাস। এখানে আমরা দেখি যে আমাদের উৎপাদন হ্রাসের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এখানে যদি সিডর, আইলা বা এইসব অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি উৎপাদন হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি। জনসংখ্যা বৃদ্ধি, মুখ যত বেশি সে তত বেশি খেতে চাইবে, যত বেশি খেতে চাইবে জিনিসপত্রের দামও তত বাড়বে। এরপরে আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ। এটা সিডর, আইলা বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, আমফান যাই বলি না কেন, সেগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর পরিমাণে আমাদের ফসল বিনষ্ট হয়। ফসল নষ্ট হলে টাকা তো আর নষ্ট হয়নি, ফলে সেটা দেখা যাবে যে জিনিসপত্রের ওই পরিমাণ টাকা ওই অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হয়েছে, ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। নেক্সট আমরা আসি শ্রমিক সংঘ আন্দোলনের মুখে মজুরি বৃদ্ধি। শ্রমিক সংঘ অর্থ কি, যে শ্রমিকরা তখন আলাদা আলাদা নয়, একত্রিত হয়ে তারা একজনের মতো আচরণ করবে, তাদের দাবিটা সব একজনের মতো, যে এখন মজুরি বাড়িয়ে দাও। তো এখন মজুরি বাড়িয়ে দিলে যদি তারা যদি প্রতিষ্ঠান বলে যে তোমাদের এখন মজুরি বাড়ানো সম্ভব না, তখন সবাই বলবে যে ঠিক আছে আমরা এখন স্ট্রাইক করলাম। কিন্তু যদি তারা দলবদ্ধ হয়ে কাজ না করতো, একজন বললো মজুরি বাড়িয়ে দাও, তখন অন্যরা বললো না 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 ঠিক আছে, যা মজুরি আছে এটাই চলছে। ফলে দেখা যাবে যে প্রতিষ্ঠানগুলো মজুরি বাড়াতে পারে না, মজুরি বাড়ানোর উপরে কোনো টেন্ডেন্সি থাকে না। ফলে সেক্ষেত্রে আমরা বলছি যে শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে। সেক্ষেত্রে কি হবে, যদি মজুরি বেড়ে যায় তাহলে তাদের শ্রমিকদের ইনকাম বাড়ে, ইনকাম বাড়লে তারা বেশি বেশি ভোগ করতে চাইবে, বেশি বেশি ভোগ করতে চাইলে দ্রব্য সেবা সামগ্রী ওই অনুপাতে না আসে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। নেক্সট আমরা আসি বেতন ও আর্থিক আয় বৃদ্ধি, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। সরকার যদি জনগণের আয় বাড়িয়ে দেয় বা বেসরকারি প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের বেতন বাড়িয়ে দেয় তাহলে তারা বেশি বেশি ভোগ করতে চাইবে, ফলে বেশি বেশি ভোগ করতে চাইলে অর্থনীতির সামগ্রিক চাহিদা বাড়ে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এরপরে আমরা আসি যে এই সামগ্রিক চাহিদা বৃদ্ধি, এটা আমরা বলেছি বেশ আগেও এক্সাম্পল দিয়েছি, জনসংখ্যার চাপ, সরকারি ব্যয় বৃদ্ধি, আর্থিক আয় বৃদ্ধি, এসব কারণে সামগ্রিক চাহিদা বেড়ে যায়। ফলে সামগ্রিক চাহিদা বাড়লে ওই অনুপাতে যোগান না পারলে জিনিসপত্রের দাম বাড়ে। এরপরে আমরা আসি ব্যয় বৃদ্ধি। এটাও আমরা বলেছি যে উপকরণ নিয়োগে যদি ব্যয় বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রব্য সেবা সামগ্রীর মূল্য বাড়ে, ফলে এটাকে আমরা বলছি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এরপরে আমরা বলছি সরকারি ব্যয় বৃদ্ধি। এটাও আমরা আগে এক্সাম্পল দিয়েছি যে সরকার যদি তার ব্যয় বাড়িয়ে দেয় তাহলে জনগণের আয় বাড়বে, আয় বাড়লে তারা বেশি বেশি ভোগ করতে চাইবে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে। নেক্সট আমরা আসি পরোক্ষ কর। সরকার যদি পরোক্ষ কর বাড়িয়ে দেয় তাহলে যেমন আমি ধরলাম আমি একটা কলম আগে 5 টাকায় কিনতাম, এখন 6 টাকায় কিনছি। কেন কিনছি, কারণ সরকার 1 টাকা কর নিচ্ছে। পরোক্ষ কর হলো সেটাই যেটা আমরা সরাসরি টের পাই না, কিন্তু সরকারকে আমাদের পরিশোধ করতে হয়। তো এক্ষেত্রে প্রত্যক্ষ কর হলো সেটা যেটা আমরা সরাসরি বুঝতে পারি। যেমন আমাদের ইনকাম ট্যাক্স, কত ইনকামের উপরে কত ট্যাক্স দিতে হবে এটা আমরা জানি, কিন্তু আমি একটা কলম কিনছি আমি আসলে জানি না এর জন্য সরকার কত ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ যে ট্যাক্সটার ভারটা আমি জানি না যে কত দিতে হচ্ছে সরকারকে, সেটাকে আমরা বলি পরোক্ষ কর।
তো এই পরোক্ষ কর যদি বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়বে, ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। এরপর আমরা বলছি ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, অর্থাৎ যে আয়টাকে আমরা ব্যয় করতে পারি তাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। তাহলে যদি জনগণের আয় বেড়ে যায়, ব্যয়যোগ্য আয়, তাহলে বেশি বেশি সে ভোগ করতে চাইবে, ফলে দেখা যাবে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি। আরেকটা আমরা বলছি কৃত্রিম সংকট সৃষ্টি। এটা হতে পারে যে আমরা মজুদ যদি বৃদ্ধি করা হয়, মজুদ বৃদ্ধির খরচও আছে। তো মজুদ যদি বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে দ্রব্য সেবা সামগ্রীর সরবরাহ অর্থনীতিতে কমে যাবে। ফলে দেখা যাবে যে কৃত্রিম সংকট সৃষ্টির ফলে আমাদের মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। তো আজকের এই পর্যন্ত। ধন্যবাদ।